হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার ৩৩তম অধ্যায় দ্য ডেথ ইটার্স। ভোল্ডেমর্ট হ্যারির দিকে না তাকিয়ে নিজের শরীর দেখতে লাগলেন। ওর হাত দুটো অনেকটা লম্বা মলিন মাকড়সার মতো। সরু সরু সাদা লম্বা আঙুলগুলো বুকের ওপরে বিন্যস্ত, যেন নিজেকেই নিজে আদর করছে। ওর দু হাত, ওর মুখ, লাল বর্ণ দু চোখ, চোখের মণি দুটো লম্বালম্বিভাবে কাটা বেড়ালের চোখের মতো অন্ধকারে জ্বলজ্বল করছে। হাত তুলে আঙুলগুলো বাঁকালেন ভোল্ডেমর্ট, চোখে মুখে ভাবমোহিত আর উল্লসিত বিজয়ী। ভোল্ডেমর্ট ওয়ার্মটেলের দিকেও তাকালেন না। ও তখন কবরস্থানের মাটিতে শুয়ে যন্ত্রণায় ছটফট করছে, আর কাটা স্থান থেকে গল গল করে রক্তক্ষরণ হচ্ছে। সাপটির দিকেও তাকালেন না ভোল্ডেমর্ট। সাপটি তখন ফিরে এসে হ্যারিকে ঘিরে ভয়ঙ্করভাবে হিস হিস শব্দ করে চলছে। ভোল্ডেমর্ট তার অস্বাভাবিক একটা লম্বা হাত বড় একটা পকেটে পুরে দণ্ডটা টেনে বের করলেন। জাদুদণ্ডের গায়ে সস্নেহে হাত বোলালেন, তারপর দণ্ডটাকে তুলে সোজা ওয়ার্মটেলের দিকে প্রসারিত করলেন। তারপর ঐন্দ্রজালিক শক্তিতে ওকে মাটি থেকে তুলে সোজা হ্যারির পাশে ছুঁড়ে দিলেন। ও কবরের পাদদেশে পড়ে শরীরটাকে কুকড়ে মুকড়ে আগের মতোই একঘেয়ে কাঁদতে লাগলো। তারপর ভোল্ডেমর্ট টকটকে লাল চোখে হ্যারির দিকে তাকালেন। মুখে তার হিমশীতল অস্বাভাবিক এক আনন্দের হাসি। ওয়ার্মটেলের আলখেল্লা রক্তে ভিজে লাল, আলো পড়ে রক্তমাখা জায়গাটা চকচক করছে। ও হাতের তালু কাটা জায়গায় চেপে রেখেছে। রুদ্ধ কণ্ঠে বলল, প্রভু, আমার প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছিলেন। তোমার হাত সরাও, ভোল্ডেমর্ট তাচ্ছিল্য করে বললেন। হ্যাঁ হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু। ওয়ার্মটেল রক্তমাখা একটা হাত তুলল, কিন্তু ভোল্ডেমর্ট আবার সেই রকম ক্রূর হাসি হাসলেন। অন্য হাতটা ওয়ার্মটেল। প্রভু, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। ভোল্ডেমর্ট নিচু হয়ে ওয়ার্মটেলের বাঁ হাতটা সরালেন। জোর করে হাতটা কনুই পর্যন্ত টেনে তুললেন। হ্যারি দেখল ওর হাতে উল্কি। উল্কির রং লাল। খুলির মুখ থেকে একটা সাপ ফনা তুলে রয়েছে। হ্যারি কুইডিচ ফাইনাল খেলার সময় ওইরকম একটা ডার্ক মার্কের সাপ দেখেছিল। ওয়ার্মটেলের কান্না তোয়াক্কানা করে ভোল্ডেমর্ট সেই উল্কিটি পরীক্ষা করতে লাগলেন। ভোল্ডেমর্ট খুব আস্তে বললেন, তাহলে তারা সকলেই জেনে গিয়েছে, আবার ফিরে এসেছে। এখন আমরা দেখব, আমাদের জানতে হবে। কথাটা বলে ভোল্ডেমর্ট তার হাতের লম্বা একটা আঙুল দিয়ে ওয়ার্মটেলের হাতের উল্কিতে চাপ দিলেন। তখনই হ্যারির কপালের কাটা দাগে তীব্র ব্যথা করে উঠল। ওয়ার্মটেলও কোকিয়ে উঠল। ভোল্ডেমর্ট ওয়ার্মটেলের হাতের উল্কির দাগ থেকে হাত সরিয়ে নিলেন। হ্যারি দেখল উল্কির রংটা কুচকুচে কালো হয়ে গেছে। মুখে নিষ্ঠুর সাফল্যের হাসি এনে ভোল্ডেমর্ট সোজা হয়ে দাঁড়ালেন। মুখটা ঘুরিয়ে অন্ধকারে কবরগুলোর দিকে তাকিয়ে রইলেন। এদের মধ্যে কজন সাহস ইচ্ছে করলে পৃথিবীতে ফিরে আসতে পারবে? ভোল্ডেমর্ট আপন মনে ফিসফিস করে বললেন। মৃদুদীপ্ত চোখে আকাশের দিকে চেয়ে রইলেন। কতজন মূর্খ আছে যারা পিছিয়ে যাবে? ভোল্ডেমর্ট উত্তেজিতভাবে হ্যারি আর ওয়ার্মটেলের সামনে পায়চারি করতে লাগলেন। চোখের দৃষ্টি কবরস্থানের উপরে। মিনিট দুই পরে হ্যারির দিকে তাকালেন। সাপের মতো মুখে নিষ্ঠুর হাসি ফুটে উঠল। হ্যারি পটার, তুমি আমার মৃত বাবার ভগ্ন কবরের উপর দাঁড়িয়ে আছো। ভোল্ডেমর্ট খুব আস্তে হিস করে বললেন, তোমার প্রিয় মায়ের মতো তিনিও মাগল ছিলেন ও মূর্খ ছিলেন, কিন্তু দুজনেই তাদের কিছু কর্তব্য করেছিলেন। তোমার মা শিশু অবস্থায় তোমাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছিলেন, আর আমি আমার বাবাকে হত্যা করেছিলাম। এখন দেখো কতটা সে নিজেকে প্রয়োজনীয় প্রমাণ করেছে তার মৃত্যুর মধ্য দিয়ে। ভোল্ডেমর্ট আবার পিশাচের মতো হাসলেন। এখন তিনি পায়চারি করছেন, আর তার দৃষ্টি হ্যারির ওপর। সাপটা ঘাসের ওপর গোলাকার বৃত্ত করে ঘুরছে। পটার, তুমি কি ওই পাহাড়ের কোলে জীর্ণ বাড়িটা দেখতে পাচ্ছ?
আমার বাবা ওখানে থাকতেন। আমার মা একজন জাদুকরী ছিলেন, একই গ্রামে থাকতেন। বাবার প্রেমে পড়েছিলেন, কিন্তু আমার মা বলেছিলেন তিনি জাদুকরী। আমার বাবা জাদু ভালোবাসতেন না। পটার, আমার বাবা আমার জন্মের আগে আমার মাকে মেরে ফেলে তার মাগুল বাবা মার কাছে ফিরে যান। আমাকে জন্ম দিলেন মা, মারা গেলেন। অনাথ বালক আমি, তাই মাগলদের পরিচালিত অনাথ আশ্রমে লালিত পালিত হতে থাকলাম। কিন্তু মাকে ছেড়ে চলে যাওয়াতে বাবা ঘোরতর অপরাধ করেছিলেন। আমি মার প্রতি অবিচারের প্রতিহিংসা নিয়েছিলাম। সেই মূর্খটা যে তার নামে আমার নামকরণ করেছিল, টম রিডল। ভোল্ডেমর্ট এখনও ক্ষিপ্ত নেকড়েবাগের মতো কবরের চারপাশে হাঁটতে লাগলেন, চোখ তার অন্ধকারে ভগ্নপ্রায় বাবার কবরের ওপর। আমার কথা শোনো, তোমাকে আমার পরিবারের কথা বললাম। ভোল্ডেমর্ট শান্তভাবে হ্যারিকে বললেন, আমি জন্ম থেকেই স্পর্শকাতর। দেখো হ্যারি, আমার সত্যিকারের পরিবারের সবাই এখন ফিরবে। হঠাৎ কবরস্থানের বাতাস শো শো শব্দ করে, যেন প্রবল ঝটকা বাতাসের সাথে কতগুলো আলখেল্লা দৃশ্যমান। প্রতিটি কালো পাতা গাছের ছায়ার তলায় জাদুকররা জাদুটনা করতে প্রস্তুত। সকলেরই শরীর বোরখায় ঢাকা, মুখে মুখোশ। একের পর এক ওরা গাছতলা ছেড়ে যাচ্ছে, ধীরে, অতি ধীরে, এত ধীরে যে তারা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারবে না। ভোল্ডেমর্ট নীরবে ওদের জন্য অপেক্ষা করতে লাগলেন। ওদের মধ্যে একজন গ্লেডিয়েটর ভোল্ডেমর্টের পায়ে হুমড়ি খেয়ে পড়ল। তার কালো আলখেল্লার তলদেশে চুম্বন করলেন। মাস্টার, মাস্টার ডেথ-ইটার! বাকি সব ডেথ-ইটাররা হেট হয়ে ভোল্ডেমর্টের পায়ে চুম্বন করে টম রিডলের কবরকে কেন্দ্র করে গোলাকার বৃত্ত করে নতমস্তকে দাঁড়িয়ে রইল। তাদেরও দেহ আচ্ছাদনে আবৃত, মুখে মুখোশ। দাঁড়াবার সময় কিছু অংশ ফাঁকা রাখলো, হয়তো আরও কোনো ডেথ-ইটারদের প্রতীক্ষায়। ভোল্ডেমর্টের মুখ দেখে মনে হলো তিনি আর কোনো ডেথ-ইটারদের আশা করছেন না। ভোল্ডেমর্ট ওদের মুখোশাবৃত মুখের দিকে তাকাতেই ওদের মুখগুলো মনে হলো বাতাসে আন্দোলিত হচ্ছে, অথচ একটুও বাতাস বইছে না। তাহলে তো ওরা কাঁপছে, হ্যারির মনে হলো। ভোল্ডেমর্ট বললেন, স্বাগতম ডেথ-ইটার্স। 13 বছর পর তোমাদের সঙ্গে আবার আমি মিলিত হলাম। তোমরা যেন গতকাল আমার সঙ্গে মিলিত হয়েছিলে, এমনভাবে আমার ডাকে সাড়া দিয়েছ। আমরা আজও ডার্কমার্কের ছত্রছায়ায় একত্রে মিলিত। সত্য না অসত্য? ভোল্ডেমর্ট মুখ ফিরিয়ে নিয়ে হাঁচলেন। হাঁচার সময় তার ক্ষুদ্র নাকের গর্ত দুটো সামান্য বিস্ফোরিত হলো। আমি যেন অপরাধের গন্ধ পাচ্ছি, ভোল্ডেমর্ট বললেন। বাতাসে অপরাধের দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে। দ্বিতীয়বার সমবেত ডেথ-ইটাররা শিউরে উঠল। যদিও এ ভীতি সকল সময়ই ছিল, কিন্তু কেউই তার কাছ থেকে কেটে পড়েনি বা কেটে পড়ার সাহস করেনি। তোমাদের সকলে সময় মতো আমার সামনে উপস্থিত দেখে মনে হয় সকলেই ভালো ও সুস্থ আছো। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করছি, কেন তারা তাদের প্রভুর সাহায্যের জন্য কখনো এগিয়ে আসেনি? এটাই কি আমার প্রতি তাদের একান্ত আনুগত্য? সকলেই নীরব, এক চুলো কেউ নড়েনি। শুধু ওয়ার্মটেল মাটিতে শুয়ে একইভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলছে। তখন ওর হাতের রক্তপাত বন্ধ হয়নি। বেশ, আমি আমার প্রশ্নের জবাব দিচ্ছি। আমার অবর্তমানে আমার কিছু বিশ্বস্ত অনুগামী আমার শত্রুদের সঙ্গে শুধু যোগাযোগই দেয়নি, আমার বিরুদ্ধে কাজও করেছে, আর এখন সাধু সাজছে। এমন এক ভাব দেখাচ্ছে যে তারা কিছু জানেই না। আবার নিজেকে প্রশ্ন করছি, তারা কেমন করে ভাবলো যে আমি আবার শক্তিশালী হব না? তারা কি জানতো না মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার জন্য কি কি পথ অবলম্বন করে রেখেছিলাম?
তারা কি আমার সেই সময়ের অসামান্য শক্তি সম্বন্ধে কিছুই জানতো না? যে কোনো জীবিত জাদুকরদের মধ্যে আমি কত শক্তিশালী ছিলাম তোমরা অবশ্যই জানতে। আমি এবার আমার প্রশ্নের জবাব দিচ্ছি। তারা ভেবেছিল আরও একটি শক্তিশালী জাদুকর থাকতে পারে, লর্ড ভোল্ডেমর্টের বিনাশ করতে পারে। হয় তারা অন্য একজনের কাছে অনুগত, হয়তো সেই মূর্খ ডাম্বলডোরের কাছে, যে নগণ্যদের কাছে এবং মাড ব্লাডস আর মাগলদের কাছে শ্রেষ্ঠ। হ্যাঁ, সেই আলভাস ডাম্বলডোর, হগওয়ার্টস স্কুলের নগণ্য এক হেডমাস্টার। ডাম্বলডোরের নাম উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে ডেথ ইটাররা সামান্য নড়াচড়া করল, মাথা নাড়ল। ভোল্ডেমর্ট তাদের বুঝতে পারেনি। আমার কাছে ওটা হতাশা তো বটেই। আমি স্বীকার করি আমি অতিমাত্রায় হতাশ হয়েছি, ভুল করেছি বিশ্বাসঘাতকদের বুঝতে না পেরে। ডেথ ইটারদের মধ্য থেকে একজন বেরিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত কাঁপতে কাঁপতে লর্ড ভোল্ডেমর্টের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মাস্টার, মাস্টার, আমাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে ক্ষমা করুন। ভোল্ডেমর্ট হেসে উঠলেন। হাসতে হাসতে হাতের জাদুদণ্ড তুলে বললেন, ক্রুশিও। ভুলুণ্ঠিত ডেথ ইটার ভীষণ চিৎকার করে ভোল্ডেমর্টের পায়ের তলায় ছটফট করতে লাগলো। হ্যারি ওর চিৎকার শুনে মনে হলো আশেপাশের বাড়িতে যারা থাকে তারা নিশ্চয়ই শুনতে পেয়েছে ডেথ ইটারদের মর্মভেদী কান্নার শব্দ। তারা পুলিশ নিয়ে অবিলম্বে আসুক, যা হোক, যেমন করে হোক, একটা কিছু করুক। ভোল্ডেমর্ট আবার তার জাদুদণ্ড তুললেন। ডেথ ইটার বড় বড় শ্বাস প্রশ্বাস ফেলতে লাগলো, মুখ দিয়ে তার ফেনা বেরোতে লাগলো। ভোল্ডেমর্ট মোলায়েম সুরে বললেন, এভেরি, উঠে দাঁড়াও। হ্যাঁ, তুমি কি বলছিলে? ক্ষমা? শোনো, আমি ক্ষমা করি না, কোনো কিছু ভুলিও না। 13 বছর, দীর্ঘ 13টা বছর, 13 বছরের পরিশোধ চাই তোমাদের ক্ষমা করার আগে। ওই ওয়ার্মটেল ইতিমধ্যে কিছুটা পরিশোধ করেছে। কি হে করনি ওয়ার্মটেল? ভোল্ডেমর্ট ওয়ার্মটেলের দিকে তাকালেন। ওয়ার্মটেল তখনও কাঁদছে, হাতের ক্ষত থেকে রক্ত ঝরছে। হ্যাঁ প্রভু, ওয়ার্মটেল গুঁয়ে গুঁয়ে বলল, দয়া করুন প্রভু, দয়া করুন আমাকে। হ্যাঁ, অবশ্যই তুমি আমার দেহ ফিরে পেতে আমাকে সাহায্য করেছ। ওয়ার্মটেলের দিকে তাকিয়ে তাচ্ছিল্য দৃষ্টি দিয়ে বললেন, তুমি অপদার্থ ও বিশ্বাসঘাতক হলেও আমাকে সাহায্য করেছ। যারা সাহায্য করেছে অবশ্যই তাদের লর্ড ভোল্ডেমর্ট পুরস্কার দেয়। ভোল্ডেমর্ট আবার তার হাতের জাদুদণ্ড তুলে বাতাসে আন্দোলিত করলেন। গলিত রূপোর মতো কিছু পদার্থ দণ্ডের শেষ ভাগ থেকে বেরিয়ে আসতে লাগলো। আকারবিহীন সেই রূপোর মতো জিনিসটা মুহূর্তের মধ্যে পাক খেতে খেতে একটা মানুষের হাতে পরিণত হয়। চাঁদের আলো পড়ে সেই হাতটা চকচক করতে লাগলো। তারপর ভাসতে ভাসতে নিচে নেমে ওয়ার্মটেলের কাটা কবজিতে জুড়ে গেল। ওয়ার্মটেলের ফুপিয়ে ফুপিয়ে কান্না থেমে গেল, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক হয়ে গেল। ও বিস্ময় ভরা দু চোখে চকচকে হাতটা দেখতে লাগলো, এমনভাবে যেন বিশ্বাসই হয় না তার। ও চকচকে আঙুলগুলো দুমড়োতে লাগলো। তারপর কাঁপতে কাঁপতে সে হাত দিয়ে মাটিতে পড়ে থাকা এক টুকরো গাছের ডাল তুলে নিয়ে সেটাকে চাপ দিয়ে চূর্ণ করল। ও আনন্দে অধীর হয়ে বলল, হে প্রভু, কি সুন্দর! ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তারপর ভোল্ডেমর্টের কাছে হাঁটু গেড়ে এসে তার আলখেল্লার শেষ প্রান্তের একাংশ ঠোঁট বেঁকিয়ে চুম্বন করতে লাগলো। ওয়ার্মটেল, ভবিষ্যতে আমার প্রতি আনুগত্য যেন অটুট থাকে, ভোল্ডেমর্ট কঠিন স্বরে বললেন। কখনোই প্রভু, কখনোই বিচ্যুত হবে না আমার প্রভু। তারপর ওয়ার্মটেল ডেথ ইটারদের দলে যোগ দিয়ে পুলকিত হয়ে বারবার নতুন চকচকে হাতটা দেখতে লাগলো। তখন ওর চোখের জল চন্দ্রালোকে ঝিকমিক করছে।
ভোল্ডেমর্ট এগিয়ে এসে ওয়ার্মটেলের পাশে দাঁড়ানো লোকটির সামনে দাঁড়ালেন। ভোল্ডেমর্ট ওর দিকে তাকিয়ে বললেন, লুসিয়াস, আমার অনির্ভর বন্ধু, আমি শুনলাম এখনো তুমি তোমার পুরনো অভ্যাস ত্যাগ করতে পারোনি, যদিও সকলের কাছে তুমি খুবই সম্মানিত মানুষ। তুমি, আশা করি, এখনো মাগল সংহারের নেতৃত্বে নিতে পারো। আমার তো তাই বিশ্বাস। তা সত্ত্বেও তুমি এই দীর্ঘ 13 বছরে আমাকে খোঁজার কোনো চেষ্টা করোনি, লুসিয়াস। আমি নিশ্চিত বলতে পারি, কুইডিচ ওয়ার্ল্ড কাপে যা করেছিলে সেটা হাসির খোরাক ছাড়া কিছুই নয়। দুঃখের বিষয়, তোমার সাহস শক্তি তোমার প্রভুকে খোঁজারও সাহায্যে ব্যবহার হয়নি। মুখোশ পরা অবস্থায় লুসিয়াস ম্যালফয় বলল, আপনার কোনো চিহ্ন, কোনো আভাস বা আপনার ঠিকানা জানতে পারলে এই ভৃত্যকে ঠিক সেই মুহূর্তে আপনার পাশে দাঁড়াতে ও সাহায্য করতে কোনো কিছু রুখতে পারত না। গত গ্রীষ্মে যখন আমার একটি ডেথ ইটার আমার মার্ক নিক্ষেপ করেছিল, তখন তুমি পালিয়েছিলে, ভোল্ডেমর্ট তাচ্ছিল্য করে বললেন। ম্যালফয় সহসা স্তব্ধ হয়ে গেলেন। হ্যাঁ লুসিয়াস, আমি সব জানি। তুমিও আমাকে হতাশ করেছ। ভবিষ্যতে তোমার কাছ থেকে কি বিশ্বস্ত কাজ আশা করতে পারি? অবশ্যই লর্ড, অবশ্যই। আপনি অতি মহানুভব, দয়ালু। আপনাকে অশেষ ধন্যবাদ। ভোল্ডেমর্ট হাঁটতে হাঁটতে ম্যালফয় আর তার পাশের মুখোশ পরা লোকটির মাঝের জায়গাতে অন্তত দুজনের অভাব দেখে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। লেস্ট্রেঞ্জার্সের এখানেই তো দাঁড়ানোর কথা, ভোল্ডেমর্ট অতি উদাসীনভাবে বললেন। অথচ ওদের এখন আজকাবানে আটকে রাখা হয়েছে। সত্যি, তারা আমার খুবই বিশ্বস্ত মানুষ ছিল। ওরা আমাকে ত্যাগ করেনি বলেই আজকাবানের কারাগারে আছে। আমি যখন আজকাবান জেলখানা ভেঙে চূর্ণ করে দিব, তখনই ওদের যথাযোগ্যভাবে সম্মানিত করব। এমন সম্মান যা তারা স্বপ্নেও ভাবেনি। ডেমেন্টার্সরা আমার সাথ দেবে। ওরা আমাদের বন্ধু। আমরা আমাদের মধ্যে নির্বাসিত দানবদের নিয়ে আসব। আমি চাই আমার সকল বিশ্বস্ত অনুগামীরা আমার কাছে ফিরে আসুক। এমন এক জীবন্ত প্রাণীদল, সৈন্যদল, যাদের নাম শুনলে লোকেরা শিউরে উঠবে আতঙ্কে। কিছু ডেথ ইটারদের সামনে দিয়ে চলতে চলতে থামলেন। তাদের সামনে দু একটা কথাও বললেন। ম্যাকনায়ার, ওয়ার্মটেল বলেছিল তুমি নাকি ম্যাজিক মন্ত্রণালয়ের পক্ষ হয়ে ভয়ঙ্কর সব জন্তু জানোয়ারের নিধনের কাজকর্ম করছো। তুমি এখন তাদের চাইতে শীঘ্রই আরো ভালো জীবন্ত প্রাণী পাবে ম্যাকনায়ার। লর্ড ভোল্ডেমর্ট তোমাকে তা অবশ্যই দিবে। ধন্যবাদ মাস্টার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ম্যাকনায়ার বলল। তারপর আবরণে ঢাকা সবচাইতে বিশাল শরীরের দুজনের কাছে দাঁড়ালেন। ও হ্যাঁ, ক্রাব আর গোয়েল, তোমরা দুজনেই আশা করি আগের চাইতে ভালো কাজ করতে পারবে, তাই না গোয়েল? ওরা দুজনেই মাথা নত করল। ইয়েস মাস্টার, নিশ্চয়ই করব মাস্টার। আর নট, তোমাকেও বলি একই কথা, ভোল্ডেমর্ট বললেন। তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গোয়েলের ছায়ার সামনে গিয়ে দাঁড়ালেন। প্রভু, আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, অবনত হয়ে বলছি, আমি আপনার একজন অতি বিশ্বস্ত অনুচর, নট বলল। তারপর ভোল্ডেমর্ট ওদের মাঝখানে ফাঁকা স্থানে এসে দাঁড়ালেন। চোখ তার রক্তবর্ণ, যেন সেই ফাঁকা জায়গার চারদিকে লোকজন দাঁড়িয়ে রয়েছে তাদের যেন দেখতে পান। এখানে 6 জন ডেথ ইটারদের দাঁড়াবার কথা। 6 জনের মধ্যে 3 জন আমার কাছে মারা গেছে। একজন কাওয়ার্ডকে ফিরিয়ে আনতে হবে, তার জন্য তাকে তার পাওনা দিতে হবে। একজন চিরকালের জন্য আমাকে ছেড়ে গেছে, ফিরলে তাকে অবশ্যই হত্যা করা হবে। বাকি একজন আমার বিশ্বস্ত ভৃত্য, সে ইতিমধ্যে আমার কাছে যোগ দিয়েছে। কথাগুলো শুনে ডেরিতারা শিউরে উঠল। হ্যারি দেখল মুখোশ পরা অবস্থায় তারা পাশের লোকদের দিকে তীর্যকভাবে তাকাচ্ছে। সে এখন হোগার্ডে কাজ করছে, বিশ্বস্ত ভৃত্য। তারই সহায়তায় আমি আজ রাতে আমার এই ছোট্ট বস্তুটিকে পেয়েছি। হ্যাঁ,
ভোল্ডেমর্টের চোখের দৃষ্টি হ্যারির উপর। হ্যারি পটার আমাদের দলের নবজন্মের আনন্দ উৎসবে যোগ দিতে এসেছে। খুব বেশি সময়ের জন্য নয়, তাহলেও বলতে পারো ও আমাদের একজন গেস্ট অফ অনার। নিস্তব্ধ কবরস্থান। ওয়ার্মটেলের ডান দিকে দাঁড়িয়ে থাকা একজন ডেডিটার এগিয়ে এলো। লুসিয়াস মালফয়ের কণ্ঠস্বর মুখোশের আড়াল থেকে শুনতে পেল হ্যারি। মাস্টার, আমাদের জানার জন্য মন বড় চঞ্চল। আপনার কাছে আমরা জোর হাতে জানতে চাইছি। বলুন, কেমন করে এই অলৌকিক কাজ সম্ভব হলো? কেমন করে আবার আপনি আমাদের মধ্যে ফিরে এলেন? লুসিয়াস, বড় সুন্দর ঘটনা, ভোল্ডেমর্ট বললেন। আমার কথাটি শুরু ও কথাটি শেষ হলো আমার এই ছোট্ট বন্ধুকে দিয়ে। কথাটা বলে ভোল্ডেমর্ট কবরের বেদিতে যেখানে হ্যারি দাঁড়িয়েছিল সেখানে ধীর পদক্ষেপে গেলেন। এমন স্থানে গিয়ে দাঁড়ালেন যাতে গোল হয়ে দাঁড়ানো ডেথ ইটার ও মুখোশধারীরা দাঁড়িয়েছিল তারা যেন ভোল্ডেমর্ট আর হ্যারিকে ভালো করে দেখতে পায়। সাপটা তখনও হ্যারির চারপাশে ঘুরছে। অবশ্যই তোমরা সকলে জানো এই ছেলেটাই আমার পতনের কারণ। ভোল্ডেমর্ট তার রক্তচক্ষু হ্যারির দিকে তাক করে ধীরে ধীরে বললেন। হ্যারির দিকে ভোল্ডেমর্ট তাকাতেই হ্যারির কপালের কাটা দাগে আবার যন্ত্রণা শুরু হলো। অসম্ভব জ্বালা করতে লাগলো, এত তীব্র যে ও ব্যথায় চিৎকার করে উঠল। তোমরা এটাও জানো যে সে রাতে আমি সব ক্ষমতা হারিয়েছিলাম, শরীর হারিয়েছিলাম, যেদিন আমি ওকে হত্যা করার চেষ্টা করেছিলাম। ওর মা ওকে বাসাতে গিয়ে মারা করলো এবং ওকে সুরক্ষা দিয়ে গেল। আমি এতটা বুঝতেও পারিনি অবশ্য, আমি ছেলেটাকে ছুতে পর্যন্ত পারিনি। ভোল্ডেমর্টের হাতের একটা লম্বা সাদা আঙ্গুল তুলে হ্যারির চিবুকে ঠেকালেন। ওর মা তার ত্যাগের চিহ্ন স্বরূপ এই ছেলেটা রেখে গেল। তার ত্যাগ পুরনো জাদুবিদ্যা। আমার সে কথা জানা উচিত ছিল। আমি অতি মূর্খ, তাই ততটা ধ্যান দিইনি। তাতে কিছু আসে যায় না, এখন আমি ওকে স্পর্শ করতে পারি। হ্যারির চিবুকে ভোল্ডেমর্টের সাদা আঙ্গুলের শীতল স্পর্শতে ওর মনে হলো মাথাটা ব্যথায় চৌচির হয়ে যাবে। ভোল্ডেমর্ট ওর কানের কাছে মুখ এনে খুব নরমভাবে আগের মতো হাসলেন। তারপর আঙ্গুলটা সরিয়ে নিয়ে ডেথ ইটারদের বলতে লাগলেন, বন্ধুরা, সত্যি আমি ভুল হিসেব করেছিলাম। স্বীকার করছি, আমার কার্স ওই মূর্খ মহিলার কারণে ওর ছেলের দিকে না গিয়ে উল্টো ঘুরে এসে আমার উপর পড়ল, যাকে বলে বুমেরাং। ব্যথার উপর ব্যথা। আমার বন্ধুরা, আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। আমি আমার শরীর থেকে ছিন্ন হয়ে গেলাম। না আমি একটা প্রেতাত্মা, না একটা নিকৃষ্টতম ভূত। কিন্তু তাহলেও আমি জীবিত। কী যে হয়েছিলাম তা জানি না। আমি অন্য কোনো মানুষের মতো নই, যে পথ ধরে চললে অমর হয়ে যায়, আমি সে পথেই চলছি। তোমরা জানো আমার একমাত্র উদ্দেশ্য মৃত্যুকে জয় করা। এখন আমি পরীক্ষা করে দেখেছি, আমার মনে হয় অন্তত একটা বা তারও বেশি গবেষণা সফল হয়েছে। তা না হলে কার্সের ফল অনুযায়ী আমার মৃত্যু হওয়ার কথা, কিন্তু আমার মৃত্যু হয়নি। যাক সে কথা। আমি পৃথিবীর সবচেয়ে দুর্বল জীবের মতো শক্তিহীন ছিলাম। নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। আমার দেহ ছিল না, আর দেহ না থাকার জন্য অবশ্য কোনো জাদুমন্ত্র আমাকে কিছু করতে পারেনি। আমার মনে আছে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য আমি কত বিনিদ্র রজনী পাহাড় পর্বতে খানাখন্দরে জঙ্গলে লোকালয় থেকে লুকিয়েছিলাম। আমি ফিরে আসার অপেক্ষা করেছিলাম। আমার এক অনুচর ডেথ ইটারের কথা মনে করেছিলাম। ভেবেছিলাম ও আমার কাছে আসবে এবং আমার জন্য জাদু প্রয়োগ করবে, যা আমি পারিনি। আমার দেহ পুনরুদ্ধার করবে, কিন্তু বৃথা আমি তার জন্য অপেক্ষা করেছিলাম। শুধু একটি মাত্র ব্যক্তি আমার ছিল। আমি অন্যদের দেহ অধিকার করতে পারি, কিন্তু আমি অসংখ্য জীবিত মানুষের কাছে যেতে সাহস করিনি, কারণ আমি জানতাম অরোরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি নিজেকে গোপন রাখার জন্য বিভিন্ন জন্তু জানোয়ারের রূপ ধারণ করেছি। তার মধ্যে সাপ আমার প্রিয়। নিখুঁত আত্মা হওয়ার চাইতে জন্তুদের মধ্যে লুকিয়ে থাকা আমার ভালো মনে হয়েছিল। জাদু করার জন্য তাদের অন্যায়ভাবে ব্যবহার করা হয়, তাই জন্তুদের ভেতর বেঁচে থাকাটা বুদ্ধিমানের কাজ হয়নি, কারণ ওদের জীবন স্বল্পকালের। তারপর বছর চারেক আগের কথা, আমার আবার ফিরে আসার আলো দেখা দিল। একদিন এক যুবক, আমি যে জঙ্গলে থাকতাম
ওই জঙ্গলের পথ ধরে যাচ্ছিল। সেখানে আমার বাসগৃহ ছিল। তখন দারুণ সুযোগ হাতের মুঠোয় এসে যায়। এমনি তো আমি শয়ন ও জাগরণে স্বপ্ন দেখছিলাম। ও আবার ডাম্বলডোর স্কুলের শিক্ষক ছিল। ওকে আমার ইচ্ছেতে কাবু করা কঠিন ছিল না। ও আমাকে এদেশে নিয়ে এলো। তারপর আমি ওর দেহ কবজা করে ফেললাম। ওকে তদারক করতে লাগলাম যাতে আমার ইচ্ছে যথাযথভাবে পালন করে। কিন্তু সেই পরিকল্পনা সার্থক হলো না। আমি ফিলোসফার স্টোন চুরি করতে সক্ষম হইনি। অমর হওয়ার সুযোগ হলো না। তখন থেকেই আমার এই অবস্থা। আবার ওই হ্যারি পটার আমার স্বপ্ন চূর্ণ করল। চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। এত নিস্তব্ধ যে কৃষ্ণবর্ণের পাতার গাছে একটি পাতাও নড়ছে না। ডেথ ইটার্সরা নির্বাক। ওদের জল চোখ ভোল্ডেমর্টের দিকে শুধু নয়, হ্যারির দিকেও। সেই ভৃত্যের মৃত্যু হলো আমি যখন তার দেহ ছেড়ে চলে গেলাম। পুনরায় আমি যেমন ছিলাম তেমন দুর্বল হয়ে পড়লাম। ভোল্ডেমর্ট বলে যেতে লাগলেন, আমি বহুদূরে আমার আত্মগোপনের জায়গা ঠিক করলাম। আমি তোমাদের মিথ্যে বলবো না। তখন আমার মাঝে মধ্যেই মনে হয়েছিল আমি আর হয়তো কখনো শক্তি লাভ করব না। হ্যাঁ, সেটাই ছিল আমার জীবনের চরম অন্ধকারের দিন। আবার কোনো জাদুকরকে পাওয়ার আশা ছাড়ছিলাম। আমার মনে হয় তোমরা আমার সেই সময়কার অবস্থা বুঝতে পারছো। দু একজন মুখোশধারী জাদুকর অস্বস্তিতে নাড়াচাড়া করল, কিন্তু ভোল্ডেমর্ট লক্ষ্য করলেন না। 1 বছর আগে যখন আমি আশা ভরসা ছেড়ে দিলাম, তখন হঠাৎ একদিন আশার আলো জ্বলে উঠল। আমার এক ভৃত্য, ওয়ার্মটেল। আজ কামানে যাবার শাস্তির হাত থেকে বাঁচতে সে ভান করছিল সে মরে গেছে। ওরা একসময় বন্ধুদের হাত থেকে বাঁচার জন্য আমার মতোই পাহাড় পর্বত জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ও ঠিক করলো ও আমার কাছে ফিরে আসবে। আমি যেখানে আত্মগোপন করে আছি অনেক খুঁজে খুঁজে সেটা সে বের করলো। অবশ্য ইঁদুর ওকে সাহায্য করেছিল। ওয়ার্মটেলের ইঁদুরের প্রতি অদ্ভুত ভালোবাসা, তাই না ওয়ার্মটেল? তো ওর সেই সব ছোট ছোট নোংরা বন্ধুরা বলল, আলবেনিয়ার জঙ্গলের মধ্যে একটা জায়গা আছে যেখানে ওরা যেতে ভয় পায়। সেখানে নাকি এক বিরাট কালো ছায়া আছে। এ ছায়া ইঁদুরদের মেরে ফেলে। আমি যে জঙ্গলে থাকতাম সেটা খুঁজে পড়া ওয়ার্মটেলের পক্ষে সহজ ছিল না। আমি যে জঙ্গলে ছিলাম সেটা খুঁজতে খুঁজতে সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। জঙ্গলের মুখে একটা সরাইখানা ছিল, সেখানে কিছু খাবার জন্য ঢুকলো। ওখানে বার্থা জোরকিন্সেস নামে এক জাদুকরের সাথে ওর আলাপ হলো। সে মিনিস্ট্রি অফ ম্যাজিকে কাজ করত। এখন দেখো ভাগ্য কেমন করে লর্ড ভোল্ডেমর্টকে সাহায্য করে। পুনরুদ্ধারের এই সর্বশেষ সম্ভাবনা। আবার ওয়ার্মটেলের জীবনের শেষ। ওয়ার্মটেল সেই সরাইখানায় দারুণ এক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, যা কখনো বা এখনো আমি তার কাছ থেকে আশা করি না। ও বার্থাকে একদিন রাতে ওর সঙ্গে বেড়ানোর জন্য অনুরোধ করলো। তারপর ওকে কাবু করে আমার কাছে নিয়ে এলো। ওর কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করলাম। ও আমাকে জানালো ট্রাইউইজার টুর্নামেন্ট এই বছর হোগওয়ার্টসে হবে। আবার বলল একজন বিশ্বস্ত ডেথ ইটারের সাথে তার জানাশোনা আছে, সে আমাকে সাহায্য করতে পারে যদি আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি। বার্থা জর্কিন্স আমাকে অনেক মূল্যবান খবর দিল। আমি কাজ বাগাবার জন্য ওর উপর মেমোরি চাম প্রয়োগ করলাম। খুবই শক্তিশালী জাদুমন্ত্র। আমার সব প্রয়োজনীয় তথ্য আদায় নেবার পরও ওর মানসিক আর শারীরিক অবস্থা কাহিল, এত বেশি যে পূর্বের অবস্থাতে আসা অসম্ভব। আমার তাকে দিয়ে কাজ শেষ হলে রেখে লাভ নেই, আমাকে ফেলেছিলাম। ভোল্ডেমর্ট কথাগুলোর পর ওর হাড় কাঁপানো হাসি হাসলেন, লাল চোখের দৃষ্টি শূন্য ও দয়ামায়াহীন। ভেবে দেখলাম ওয়ার্মটেলকে ছাড়া ঠিক হবে না, কারণ সকলেই জানে ও মৃত। ওকে জীবিত অবস্থায় দেখতে পেলে বিরোধীর পক্ষে সুযোগ পাবে। যাকগে, ওর মতো শক্ত সমর্থ এক ভৃত্যের আমার প্রয়োজন ছিল। বেচারা জাদুকর ওয়ার্মটেল সবল হলেও শুধুমাত্র আমার নির্দেশ পালন ছাড়া আর নিজ থেকে কিছুই করা মানসিক শক্তি তার ছিল না। আমার নবজন্মের দরকার ছিল এক শক্ত সমর্থ দেহ। ভেবে দেখলাম ওকে দিয়ে আমার কাজ হবে না। এরই মধ্যে আমি অপেক্ষা করছি আমার নিজস্ব আবিষ্কারের 2 জাদুমন্ত্রের জন্য। ভোল্ডেমর্ট কথা বলে যাচ্ছেন, কিন্তু তার চোখ সাপের উপর। হ্যাঁ, কি বলছিলাম? ও, আমার আবিষ্কৃত 2টি স্পেল আর নাগিনের বিষ। নাগিনের পাশ থেকে পাওয়া সাপের ভয়ঙ্কর বিষ সংগ্রহ হয়ে গেছে।
এখন সেই 3টির সাহায্যে 2টি স্পেল, সাপের বিহের সঙ্গে ইউনিকর্নের রক্ত, আমি প্রায় মানুষের দেহ ধারণ করে শক্তি সঞ্চয় করে যাতায়াত করতে সক্ষম হব। ফিলোসোফার স্টোন চুরি করার আর কোনো আশা করিনি, কারণ আমি জানতাম ডাম্বলডোর তো ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমি ফেরত পেতে চাইছি আমার পুরনো দেহ আর সেই শক্তি, যাতে আমি অমরত্ব লাভ করতে পারি। আমি জানি পুরনো দিনের কালো জাদু ছাড়া তা অসম্ভব। আজ রাতে সম্পূর্ণভাবে পূর্বের স্থানে ফিরতে যে পোষণটা খাবো, তার জন্য আমার আরও 3টি উপকরণ দরকার ছিল। ভালো কথা, একটি তো আমার হাতের মুঠোতে, ডাইনোমার্মটেল, একটি ভৃত্যের মাংস, আমার পিতার হাড়, তার জন্য আমার তার কবরের কাছে আসতে হয়েছে। কিন্তু বাকি শত্রুর রক্ত। ওয়ার্মটেল অবশ্য আমাকে বলেছে অনেক জাদুকরকে আমি ব্যবহার করতে পারি, অনেকেই তো আমাকে ঘৃণা করে। ইভেন তোমাদের মধ্যে অনেকেই আমাকে ঘৃণা করো, যদিও ভয় পাও। কিন্তু আমাকে আমার পূর্ণ ক্ষমতায় ফিরে আসতে হলে ওই 3টি আমার চাই। তাহলে আমি আগের চেয়ে অনেক বেশি গুণ শক্তিশালী হব। সেক্ষেত্রে আমার কি দরকার? আমার চাই হ্যারি পটারের রক্ত, যার জন্য 13 বছর আগে আমি শক্তিচ্যুত হয়েছি। রক্ষাকারী যে রক্ত ওর মা ও শৈলের সব শির উপশিরাতে দিয়েছে, সেই রক্ত আমি পান করব। আমার শির উপশিরায় বইবে, তখন কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু কোথায় কেমন করে পাবো হ্যারি পটারকে? ডাম্বলডোর নানা উদ্ভাবন শক্তি তোকে সুরক্ষিত করে রেখেছেন। যখন থেকে পটারের বাবা মার মৃত্যু হয়, তখন থেকেই ডাম্বলডোর এক পুরাতন জাদুমন্ত্র করেছেন, যাতে ও যতদিন ওর আত্মীয় স্বজনের কাছে থাকে, কোনো বিপদ থেকে বেঁচে থাকে, সুরক্ষিত থাকে। এটাই সমস্যা, আমি ভাবতে লাগলাম। সেখানে আমি ওকে ছুঁতেও পারলাম না, ক্রিটিশ কার্পের ওয়াল্পের সময়ও না। আমি ভেবেছিলাম হয়তো সেই সময় সুরক্ষা দুর্বল হয়, কিন্তু মন্ত্রণালয়ের এক দঙ্গল জাদুকরের মধ্যে থেকে ওরে কিডন্যাপ করা সম্ভব নয়। তারপর হোগার্সও সম্ভব নয়। ওখানে তো সেই ধূর্ত মাগলপ্রেমী মূর্খ ডাম্বলডোর। দিনরাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পটার সুরক্ষিত। বার্থা জোরকিন্সের তথ্য নিয়ে এবং হোগার্টে অবস্থিত আমার বিশ্বস্ত অনুচর ডেড ইতারের সাহায্যে ছেলেটির নাম গবলেট অফ ফায়ারেদি। তাকে বলা হলো পটার যেন ট্রাইউইজার টুর্নামেন্ট জয়লাভ করে, ও যেন কাপে সর্বপ্রথমে হাত ছোঁয়ায়। আমার ডেথ ইটার ওই কার্ডটাকে পটকিতে পরিণত করে রাখবে, তারপর ওখান থেকে তাকে এখানে নিয়ে আসবে। মূর্খ ডাম্বলডোরের সাহায্য, সুরক্ষা সব বানচাল করবে। তারপর সে সম্পূর্ণভাবে আমার কবজায় থাকবে। ও হ্যাঁ, আমার পরিকল্পনা সফল হয়েছে। এই দেখো সেই হতভাগা, সে আমার পতনের নায়ক। ভোল্ডেমর্ট ধীরে এগিয়ে হ্যারির দিকে চাইলেন, নিজের জাদুদণ্ড তুলে বললেন, ক্রুসিও। বলার সাথে সাথে হ্যারির সমস্ত শরীরটা নিদারুণ এক ব্যথায় জর্জরিত হলো। মনে হলো সব হাড়গোড় জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে। খুলির মধ্য থেকে সব কিছু ছিটকে বের হচ্ছে, কাটা জায়গাটা যেন খান খান হয়ে যাবে। চোখ দুটো মন করে ঘুরপাক খাচ্ছে। এই তার জীবন শেষ। মৃত্যুদূত সামনে এসে দাঁড়িয়েছে। মৃত্যু, তাকে মরতেই হবে। তারপরেই হ্যারি দেখলো চারদিকে ঘন কুয়াশা। সেই কুয়াশার মধ্যে ওর শরীরটা আসরিকভাবে মোটা দড়িতে বেঁধে ভোল্ডেমর্টের বাবার কবরের হেডস্টোনের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। অদূরে কুয়াশা ভেদ করে 2টি রক্তবর্ণ চোখ ওর দিকে তাকিয়ে রয়েছে। শব্দ বলতে শুধু ডেড ইটারদের ক্ষণক্ষণে গলায় অট্টহাসি। এটা কত মূর্খতা এটা ভাবা যে এই বালকটি একসময় আমার থেকেও শক্তিশালী হয়ে উঠবে। কারও মনে আমি এক কোণা সন্দেহ রাখতে চাই না। হ্যারি পটারের ভাগ্য সুপ্রসন্ন, তাই আমার কবল থেকে এতদিন ছাড়া পেয়েছে। আমি যে কত শক্তিশালী ওকে নির্মমভাবে হত্যা করে প্রমাণিত করব। এখানে এখন কেউ ওকে বাঁচাতে আসবে না। কারো পক্ষে সম্ভব নয় ওকে বাঁচানো। ডাম্বলডোর নয় এবং কোনো মাও এই মুহূর্তে ওকে বাঁচাতে পারবে না। কে বেশি শক্তিশালী তা ওকে প্রমাণ করতেই হবে। আমি ওকে হত্যা করব না এখনই, ও আগে আমার সাথে লড়াই করবে। একটু ধৈর্য ধরো নাগিন, ভোল্ডেমর্ট ফিসফিস করে বললেন। বলার সঙ্গে সঙ্গে নাগিন ঘাসের উপর দিয়ে স্থান ছেড়ে ডেড ইত্যাদির দিকে চলে গেল। ডেড ইত্যাদি তাকিয়ে রইল ভোল্ডেমর্ট, নাগিনী আর হ্যারি পটারের দিকে। ওয়ার্মডেল, এখন পটারকে বন্ধন মুক্ত করো।
ওর জাদুকর্ণ ওর হাতে দিয়ে দাও।